সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার। 15 আগস্টের ছুটি বাতিলের সিদ্ধান্ত। মুদি দোকানি সায়েদ নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা। মোহাম্মদপুর থানাকে তদন্তের নির্দেশ আদালতে। হাসিনা সরকারের গণহত্যার বিচার চেয়ে জাতিসংঘে বিএনপির চিঠি। স্বচ্ছ তদন্তে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন বলছেন নেতারা। হিন্দু মুসলিম ভেদাভেদ নেই, সবার সমান অধিকার। ঢাকেশ্বরী মন্দিরের প্রধান উপদেষ্টা। দেশের ন্যায় প্রতিষ্ঠার সহযোগিতা কামনা। এবং উন্নয়ন প্রকল্পের জনস্বার্থ নিশ্চিত করা না গেলে অর্থ ছাড় নিয়ে ভাববে সরকার, জানালেন অর্থমন্ত্রী উপদেষ্টা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের আশা। সংবাদ রাতে দেখছিলেন একেএস টিএমটিবার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা হতে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নিউ মার্কেট থানায় রুজুকৃত মামলায় গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে নিউ মার্কেট মডেল থানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিম। আজিম, তাদেরকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, এই মুহূর্তে তাদের কোথায় নেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন। নেন্সি, সরকারের পতনের পর কিন্তু মন্ত্রী সহ আমলারা কিন্তু মন্ত্রী এবং যারা এমপি ছিলেন তারা কিন্তু সবাই গা ঢাকা দিয়েছিলেন এবং তারা সবাই আত্মগোপনে ছিলেন। আজকে সন্ধ্যার পরে কিন্তু আমাদেরকে ডিএমপি থেকে জানানো হয় যে সাবেক আইনমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা ছিলেন সেই সালমান এফ রহমান, এই দুজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তারা নৌপথে পালিয়ে যাওয়ার রত অবস্থায় কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে আমাদেরকে তখন বলা হয় এবং আমরা সে ধরনের বেশ কয়েকটি ছবিও আমরা দেখেছি। তবে নিউ মার্কেট থানা এলাকায় এই মুহূর্তে আমরা রয়েছি। এখানে কিন্তু আমরা এখনো দেখিনি যে তাদেরকে এখানে আনা হয়েছে। তবে এখান থেকে যতটুকু আমরা জানতে পেরেছি যে তাদেরকে 16 জুলাই যে কোটা সংস্কার যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে ঢাকা কলেজের সামনে দুটি হত্যার ঘটনা ঘটে। সেই হত্যার দায়ে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বলা হয়েছে যে সেই হত্যাকাণ্ডে তাদের উস্কানি রয়েছে এবং তাদের ইন্ধনেই কিন্তু এই যে গুলি চালানো এবং যারা আন্দোলনরত ছিল তাদেরকে যে গুলি বর্ষণ হয়েছে সেই গুলি বর্ষণের ঘটনাটি ঘটেছে এবং যার কারণে কিন্তু তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সেই মামলাটি কিন্তু এর আগেই করা হয়েছিল, যখন সরকার ক্ষমতায় ছিল তখনই কিন্তু করা হয় এবং সেই অজ্ঞাতনামায় কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং আমরা এখন পর্যন্ত যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে এখানে নিয়ে আসতে দেখিনি। তবে হয়তোবা প্রসেস অনুযায়ী তাদেরকে এখানে আনা হবে এবং পরবর্তী যে আইনি যে কার্যক্রম সেগুলো তারা এখান থেকে ধাপে ধাপে করবেন। এবং একটু আপনাকে যদি জানিয়ে রাখি যে এই যে প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান, তিনি কিন্তু 2018 সালে ঢাকা 1 আসন থেকে নির্বাচিত হন এবং নির্বাচিত হওয়ার পরপরই কিন্তু তিনি সাবেক যে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের উপদেষ্টা হিসেবে তাকে দেখা যায় এবং তিনি কিন্তু উপদেষ্টা হিসেবে একজন ফুল মন্ত্রী যে ধরনের প্রোটোকল ব্যবহার করতেন সেইটাই কিন্তু তিনি পেয়েছিলেন এবং সেই ব্যবহার করে এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে তার বিরুদ্ধে সাধারণ যে ছাত্র জনতা এবং সাধারণ মানুষের কিন্তু প্রচুর ক্ষোভ রয়েছে এবং এই যে বাকরুদ্ধকর অবস্থা এবং যে আন্দোলনের উপরে যে বর্বর নির্যাতন চালানো হয়েছে সেই যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোতে যে সকল সরকারি কর্মকর্তা সহ যে সকল মন্ত্রীদের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে, তিনি মন্ত্রী না হলেও কিন্তু তার বিরুদ্ধে তিনি উপদেষ্টা হিসেবেও কিন্তু তার উপরে একটি ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখেছি এবং এর বাইরে আজকে কিন্তু বলা চলে যে প্রধানমন্ত্রী সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন তাকে সহ আরো 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং এই যে ধাপে ধাপে মামলাগুলো হচ্ছে এবং এগুলোতে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে হবে এমনটাই আমরা জানতে পেরেছি। তো এই ছিল নেন্সি আমার কাছে নিউ মার্কেট থানা থেকে সবশেষ। আজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিউ মার্কেট মডেল থানা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী এম এ আসিম। 15 আগস্টের সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাথে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়। এর মধ্যে একটি 15 আগস্টের সাধারণ ছুটি বাতিলের সিদ্ধান্ত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল শেখ হাসিনা সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের 2 মন্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণ করেছেন আদালত। মামলার আবেদনকে এজাহার হিসেবে গ্রহণ করে মোহাম্মদপুর থানাকে তদন্তের নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী। 19 জুলাই পুলিশের গুলিতে মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সায়েদ নিহতের ঘটনায় আদালতে এ মামলার আবেদন করেন SM আমির হামজা শাতিল। মাইনুদ্দিন আরিফের রিপোর্টে বিস্তারিত। শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন দমনে দেশে হত্যাযজ্ঞ চালায় স্বৈরাচার শেখ হাসিনা সরকার। গেল 19 জুলাই মোহাম্মদপুরের বছিলায় পুলিশের গুলিতে রাস্তা পার হওয়ার সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদ। এই ঘটনায় SM আমির হামজা শাতিল নামে এক ব্যবসায়ী বাদী হয়ে নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে মঙ্গলবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলার আবেদন করেন। প্রাথমিকভাবে সন্তুষ্ট, কারণ আদালতের একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে আগাতে হবে। আদালত থানাকে বলেছে এজাহার হিসেবে গণ্য করে তদন্ত করবে, থানা বিষয়গুলো দেখবে। বাকি প্রক্রিয়া যেটা আছে, আমি আপাতত সন্তুষ্ট, কিন্তু আমার প্রত্যয় হচ্ছে আমি একদম শেষ দিন পর্যন্ত এই মামলার রেজাল্ট দেখে ছাড়বো ইনশাআল্লাহ। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত আবেদনের উপর শুনানি করেন। পর্যবেক্ষণ শেষে আবেদনটি এজাহারভুক্ত করে তদন্তের নির্দেশ দেন আদালত। শেখ হাসিনা 1 নম্বর আসামি, তারপর হচ্ছে ওবায়দুল কাদের এবং অন্যান্য যে আসামিরা আছে তারা বিভিন্ন গণমাধ্যমে বা ব্রিফিংয়ের মাধ্যমে তারা পুলিশ প্রশাসনকে বিভিন্নভাবে নির্দেশ দিয়েছেন এবং ইন্ধন দিয়েছেন। এই জন্য আমরা মামলাটা দায়ের করেছি তাদের বিরুদ্ধে। আর সেটা হচ্ছে পেনাল কোডের 302, 149 এবং 34 ধারায়। এবং বিজ্ঞ আদালত মামলাটি FIR হিসেবে গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন এবং তদন্ত হবে। মামলায় আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল আল মামুন, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিবি প্রধান হারুনা রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে। অজ্ঞাতনামা আসামিও আছে এজাহারে। অভিযোগে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামিদের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ। মামলা দায়েরের পর বিভিন্ন নাম্বার থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বাদী আমির হামজা। ফ্রান্স এবং UK থেকে 2টা নাম্বার থেকে কল এসছে, তারা জিজ্ঞাসা করতেছে মামলার জন্য কোনো টাকা পেয়েছেন কিনা, এই মামলা কতদূর দেখবেন, শেখ হাসিনাকে আপনি চিনেন কিনা, এই কনসিকোয়েন্স ভোগ করতে পারবেন কিনা, আপনার ফ্যামিলি কোথায় থাকে আমরা দেখে নিব, নানাবিধ কথা। আমি এতে ভীত নই, কারণ আমি জানি যে এরকম ভয়ভীতি দিয়েই তারা গত 17 বছর অন্যায়ভাবে এ দেশটাকে শোষণ করেছে। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। স্বৈরাচার হাসিনা সরকারের চালানো গণহত্যার বিচার চেয়ে জাতিসংঘে চিঠি দিয়েছে বিএনপি। দুপুরে ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের কাছে এই চিঠি দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় এটিকে ভয়ঙ্কর গণহত্যা উল্লেখ করে সঠিক ও স্বচ্ছ তদন্তের জন্য জাতিসংঘের সহায়তা প্রয়োজন বলে জানান বিএনপি নেতারা। সহকর্মী মাঝারুল ইসলামের রিপোর্ট। স্বৈরাচার সরকারের নির্দেশে হওয়া গণহত্যা স্বচ্ছ তদন্তের জন্য চিঠি নিয়ে মঙ্গলবার দুপুরে বিএনপির 2 নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও শ্যামা উবায়েদ যান জাতিসংঘের বাংলাদেশের আবাসিক প্রতিনিধির কার্যালয়ে। এ সময় গোয়েন লুইসের হাতে তুলে দেওয়া হয় গণহত্যার সুষ্ঠু বিচার দাবি সংবলিত চিঠি। পরে আমির খসরু মাহমুদ সাংবাদিকদের জানান, শেখ হাসিনা ও তার দোসররা পরিকল্পিতভাবে দেশের মানুষের উপর যে গণহত্যা চালিয়েছে, জাতিকে কলঙ্কমুক্ত করতে অবশ্যই তার সুষ্ঠু বিচার হতে হবে। বাংলাদেশের নাগরিকদের যে হত্যা করা হয়েছে তার একটি নিরপেক্ষ আন্তর্জাতিক মানের স্বচ্ছ তদন্তের মাধ্যমে সম্পূর্ণ যে ঘটনাগুলো ঘটেছে এটার উদ্ঘাটন করার জন্য আমরা জাতিসংঘকে অনুরোধ করেছি। এবং জাতিকে কলঙ্কমুক্ত করতে হলে দেশের মধ্যে দেশের বাইরে
যে ঘটনার মাধ্যমে হত্যাযজ্ঞ করেছে সরকারের পৃষ্ঠপোষকতায়, এটাকে জাতির সামনে, বিশ্বের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে। এদিকে কোটা আন্দোলনে আহতদের দেখতে এদিন ঢাকা মেডিকেলে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এ সময় তিনি আহতদের বেশিরভাগই শিক্ষার্থী জানিয়ে এটিকে বিশ্বের বুকে নজিরবিহীন হামলা ও নির্যাতন বলে উল্লেখ করেন। একটি স্বৈরাচারী সরকার এদেশের নিরীহ মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে। শুধু মানুষের উপরে নয়, এখানে বুঝতে হবে এদের মধ্যে সিংহভাগই ছিল কোমলমতি বালক বালিকা, যারা হয় স্কুলে পড়ে, না হয় কলেজে পড়ে, না হয় বিশ্ববিদ্যালয়ে। কোনো সভ্য মানুষ নিরীহ ছাত্রছাত্রীদের উপরে এ ধরনের নির্যাতন করতে পারে, সেটা কল্পনাতীত। এদিকে ঢাকা মেডিকেলে আহতদেরকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় তারা আহতদের পাশে থাকার আশ্বাস দেন। যারা এই গণ অভ্যুত্থানে আহত হয়েছেন, ঢাকা মেডিকেলে রয়েছেন, তারা এই 184 জনের কাছে আমরা জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যেকের জন্য একটা উপহার আমরা পৌঁছে দিয়েছি। রাজধানী সহ সারা দেশে স্বাস্থ্যসেবা এবং আর্থিক সহযোগিতার মাধ্যমে শহীদ পরিবারকে এবং আহত ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে জামায়াত ইসলামী আমিরের নির্দেশনায় বিভিন্ন স্থানীয় সংগঠন পৌঁছে যাচ্ছে এবং পৌঁছে যাবে ইনশাআল্লাহ। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দেশের সব মানুষের অধিকার সমান, তাই ধর্মীয় কারণে মানুষে মানুষে বৈষম্য না করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বিভক্ত হয়ে নয়, ঐক্যবদ্ধ হয়ে ধৈর্য সহকারে নতুন সরকারকে সহযোগিতা করতে হবে। মঙ্গলবার দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। শামীমা আক্তারের প্রতিবেদন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মঙ্গলবার দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন। এ সময় ধর্ম উপদেষ্টা AFM খালিদ হাসান ও আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল উপস্থিত ছিলেন। মন্দিরের পূজা মণ্ডপ ঘুরে দেখেন তারা। পরে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বিচার চান তারা। অসাম্প্রদায়িক চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় এই বাংলাদেশে এগিয়ে যাক। রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানে পচন ধরেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সবার অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্র ও বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে। আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক, এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার। এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ। ধর্মীয় নেতাদের ক্ষোভ নিয়ে চিন্তা না করার আহ্বান জানান তিনি। বলেন, সব ধর্মের মানুষের মধ্যে ঐক্য সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনবে। আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, সেটা পেলে আমাদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে। এই যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু করি, আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, আমাদের মানবিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এটাই হলো আমাদের মূল লক্ষ্য। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড ধৈর্য ধরে দেখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জানান, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন তারা। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্টে গণহত্যায় জড়িত আওয়ামী লীগ ও 14 দলের দোসরদের বিরুদ্ধে দেশব্যাপী মামলা দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির প্রথম দিনে এই আহ্বান জানান তারা। সেই সঙ্গে বিক্ষোভে ফ্যাসিস্ট হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত আমলা ও সচিবদের পদত্যাগের দাবিও জানানো হয়। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কেউ দখল চাঁদাবাজি করলে তাদের রুখে দেওয়ার আহ্বান তাদের। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। আগামীকাল সারাদিন সন্ত্রাসীদের মামলা দিন, খুনিদের মামলা দিন, আগামীকাল সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক নামে নতুন কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার প্রথম দিনে 4 দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে পাদদেশে জমায়েত হন তারা। এরপর সেখান থেকে মিছিল নিয়ে ভিসি চত্বর হয়ে শহীদ মিনারে গিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন তারা। এ সময় দেশব্যাপী স্বৈরাচারী আওয়ামী লীগ ও 14 দলের দোসরদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মামলা দেবার আহ্বান জানান তারা।
সারা দেশে তাদেরকে চিহ্নিত করে আজকে থেকে মামলা দেওয়া শুরু করুন। ফ্যাসিবাদী তেলাপোকা যদি ওড়ার সাহস করে, জুতা পেটা করে তাদেরকে আমরা রাজপথ থেকে হটিয়ে দেব। সেই সঙ্গে ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত আমলা ও সচিবদের পদত্যাগের দাবি জানান তারা। পতিতালয় থেকে সচিবালয় সবকিছুর সিদ্ধান্ত নেওয়া হতো গণভবন থেকে। আগের ফ্যাসিস্ট সরকারের যারা ফুড সোলজার ছিল, যেসব সচিব ছিল, সেসব আমলা ছিল, তাদেরকে পদত্যাগের মধ্য দিয়ে, পদচ্যুতের মধ্য দিয়ে আমরা সেটির দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। তারা বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তাই স্বৈরাচার হাসিনার গণহত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকার হুঁশিয়ারিও দেন তারা। আওয়ামী লীগ ও 14 দল সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। জুলাই আগস্টে আহত নিহতদের সঠিক তালিকা প্রস্তুতে সকলের সহযোগিতা চান তারা। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা চাঁদাবাজি ও দখলদারিত্ব করছে, তাদের বয়কটের আহ্বানও জানান সার্জিস হাসনাতরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। উন্নয়ন প্রকল্পে গুরুত্ব দিতে হবে জনস্বার্থ, তা নিশ্চিত করা না গেলে মেগা প্রকল্পের অর্থ ছাড় নিয়ে ভাববে সরকার। মঙ্গলবার সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদ। মূল্যস্ফীতি কমাতে পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। নূপুর মাহমুদের রিপোর্ট। গেল কয়েক বছরে দেশের উন্নয়ন কর্মসূচির আকার বাড়লেও বড় প্রশ্ন ব্যয় ব্যবস্থাপনায়, ফলে মিলছে না কাঙ্ক্ষিত সুফল। আবার শুরু হয়েছে প্রকল্পের বিদেশি ঋণের অর্থ পরিশোধের চাপও, যা সামলে নেয় অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ। করণীয় নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয় কর্মকর্তাদের সাথে বৈঠক করেন পরিকল্পনা উপদেষ্টা। এতদিন লুকোচুরি করলেও এদিন অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন পরিকল্পনার সচিব। জানান, যাচাই বাছাই ছাড়া প্রকল্প নেওয়ার কারণেই কমছে কৃষি জমি, থাকছে না সমন্বয়। বৈঠক শেষে উপদেষ্টা জানান, সতর্ক হতে হবে অর্থ ব্যবস্থাপনায়। জনগুরুত্বপূর্ণ না হলে মেগা প্রকল্পের অর্থায়ন নিয়ে চিন্তা করবে সরকার। মূল্যস্ফীতি কমাতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব আর চাঁদাবাজি বন্ধে পদক্ষেপেরও কথা জানান তিনি। বাংলাদেশের এখন আমাদের অর্থের অপচয় বন্ধ করতেই হবে, যে কোনো প্রশাসনিক ব্যয় বলুন। দ্বিতীয়ত অর্থের ইউটিলাইজেশন, এবং সেই অর্থটা আমাদের দেশীয় সম্পদ, বহির সম্পদ, লোন গ্র্যান্ট হবে, দুটোই। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা জানান, হচ্ছে না প্রকল্পে বিদেশি ঋণের যথাযথ ব্যবহার। ঋণ পরিশোধ নিয়ে এখনই উদ্বেগ নেই বলে জানান উপদেষ্টা, তবে ঋণ গ্রহণের ক্ষেত্রে দেখে নিতে হবে শর্ত। এতটা খারাপ অবস্থা না, তারপর থেকে ম্যানেজমেন্টটা হ্যান্ডলিংটা একটু সেই সময় একটু মোটিভেশন দেবে অন্যরকম ছিল। আর আমরা যা করবো যা যা পাওনা আছে, যে কিস্তিতে দিতে হয় দিয়ে দেবো। আর আমাদের প্রতিষ্ঠানের কিন্তু স্থিতি কিন্তু জিডিপির খুব বিরাট অংশ না, এটা কিন্তু মনে রাখতে হবে। চলতি অর্থ বছরে এডিপিতে বরাদ্দ 2,65,000 কোটি টাকা, যেখানে রয়েছে 1,500-এর মতো প্রকল্প। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনা ভারত থেকে নতুন চক্রান্ত শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কোনো দেশই এখন তার ঠাঁই হচ্ছে না। সামনে আসতে না পেরে হিন্দুদের ঢাল বানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সহকর্মী শাকিল আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁয়ের গড়েয়া ডিগ্রি কলেজ মাঠে বিএনপির ঐক্য ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে, এখন কোথাও ঠাঁই না পেয়ে দিল্লিতে বসে শুরু করেছেন নতুন চক্রান্ত। কোন দেশ রাজি হয়নি, ভারত যদিও এখন পর্যন্ত অফিসিয়ালি রাজি হয়নি, কিন্তু এখন পর্যন্ত তিনি সেখানেই আছেন। ওখান থেকে এখন শুরু করেছেন নতুন এক চক্রান্ত। রাজনীতি আলাদা, কিন্তু হিন্দু মুসলমান আলাদা নয় জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের ফলে হওয়া গণ্ডগোল কোনোভাবেই ধর্মীয় নয়, সেটা রাজনৈতিক। হিন্দুদের ঢাল বানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালাচ্ছেন শেখ হাসিনা। যখন মানুষের সামনে দাঁড়াতে পারে না, এখন আমাদের হিন্দু ভাইদেরকে ঢাল হিসেবে আগে বাড়ায় দিতে চায়।
এটাই হচ্ছে তাদের একটা কৌশল, খেলা, অপচেষ্টা। এ সময় মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর বিরাট ভূমিকা ছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনাই নষ্ট করেছে বঙ্গবন্ধুর সম্মান। যখন আমি দেখেছি বিজয় সরণির সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিচ্ছে। খারাপ লেগেছে কেন? যে তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? স্বাধীনতা যুদ্ধের সময় তো তার বিরাট ভূমিকা ছিল। এই লোকটাকে এই হাসিনা কত ছোট করে ফেললো যে আজকে তারও মূর্তি নামিয়ে ফেলতে। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান, 70-এর স্বাধীনতা আন্দোলন, 90-এর গণ অভ্যুত্থানের মতো 2024-এও ছাত্ররাই দেশকে রক্ষা করেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমার দেশপ্রেমিক ছাত্র ভাইদেরকে, যারা তাদের ঐতিহ্য রক্ষা করে এই দেশকে রক্ষা করেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। সরকার পতনের পর থেকেই সরব উপস্থিতি জানান দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজধানীর বিভিন্ন জায়গায় চলছে তাদের সভা সমাবেশ। 13 আগস্ট বিকেলে 4টায় বাসাবো বৌদ্ধ মন্দিরে মত বিনিময় সভা এবং 5টায় বিএনপি পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। বিস্তারিত থাকছে কায়েস রাহাতের রিপোর্টে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন সরব অবস্থানে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে নেতাকর্মীরা। উদ্ভূত পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংখ্যালঘুদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করছে বিএনপির নেতাকর্মীরা। একই সাথে চলছে তাদের সভা সহ অন্যান্য কার্যক্রম। এরই অংশ হিসেবে 13 আগস্ট বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হয় মিলাদ ও দোয়া মাহফিল। খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর 55তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ অন্যান্য নেতাকর্মীরা। এ সময় মির্জা আব্বাস অপকর্মকারীরা বিএনপির কেউ নয় উল্লেখ করে বলেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। আপনাদের নামে কিছু কিছু সন্ত্রাসী সারা বাংলাদেশে এমন অপকর্ম করতেছে যেটা বদনাম বিএনপি এখানে আসতেছে, অথচ তারা কেউ বিএনপি করে না। কেউ যদি কোনো রকম মাতাব্বরি করতে চান, যদি আমার কানে আসে, আল্লাহর কসম করে বলছি তাকে ওখানে ছাড়া হবে না। অন্যদিকে বিকেলে বাসাবো বৌদ্ধ মন্দির পরিদর্শন করে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, জনগণের প্রয়োজনে সবসময় পাশে থাকবে তার দল। একটি চক্র তারা ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করে এই অবস্থায়, এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ফায়দা লোটার চেষ্টায় তারা ষড়যন্ত্র করেছে। এই অবস্থায় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, উনি বিশেষভাবে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে ক্রান্তিকালটি চলছে এটি অতিক্রম করার জন্য সময়, যাতে আমরা আপনাদের সাথে থাকি। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। সংসদ ভবনের সামনে এমপি হোস্টেল থেকে কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য ও নিহত এমপি আডারের মেয়ে ডরিন ট্রাকে করে মালামাল নিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করে শিক্ষার্থীরা। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী উপস্থিতি হলে শিক্ষার্থীরা অভিযোগ করেন অনুমতি ছাড়াই এসব মালামাল নিয়ে যাচ্ছিলেন তারা। এছাড়াও শিক্ষার্থীদের দাবি, অবৈধভাবে ইতিমধ্যেই অনেক সংসদ সদস্যের পরিবারের লোকজন গোপনে মালামাল সরিয়ে নিয়ে যাচ্ছে। এ সময় সেনাবাহিনীর উপস্থিতিতে প্রয়োজনীয় জিনিস ছাড়া তাদেরকে বাকি মালামাল নিতে দেয়নি শিক্ষার্থীরা। পুরুষের কাজ। ওনারা আসছে পোশাক আশাকের জন্য, ওনারা আসছে বই খাতার জন্য, ওষুধপত্রের জন্য, এসব সিম্পল ব্যাপারের জন্য একটা সাধারণ ফ্যামিলিও দেশের এই সিচুয়েশনে আসবে না। হ্যাঁ, বুঝতে পারছি। ওনারা কুষ্টিয়া থেকে আসছে, আর দেশের এই সিচুয়েশনে কুষ্টিয়া থেকে সিম্পল ব্যাপারের জন্য, কেতাবালিশের জন্য আসবে না। এইখানে যারা কেয়ারটেকার আছে ওনারা বলছিল যে আমরা ক্লিয়ারেন্স দেখে তারপর আপনাদেরকে মাল নিয়ে যেতে দেবো, অথচ ওনারা ক্লিয়ারেন্স দেখায় নাই। আর্মির একজন অফিসার আইসা এই জায়গায় অলরেডি মাল ছেড়ে দিয়েছিল। যখনকার যমুনা টেলিভিশন আসছে সব আর্মি এই জায়গা থেকে পালাই চলে গেছে। এই ছিল এখনকার সংবাদ। রাত পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।